সবে সন্ধ্যা নেমে এসেছে। গভীর সমুদ্রে নিয়মিত কাজে ব্যস্ত নৌবাহিনীর টহল জাহাজ এসআর আমিন। সেই জাহাজ থেকে আবছা আলোয় দূরে দেখা যাচ্ছিল বড় আকারের একটি ট্রলারের পাশে দুটি ছোট ট্রলার। ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখতে পান বড় ট্রলার থেকে বাক্সের মতো কিছু জিনিস নামানো হচ্ছিল ছোট ট্রলারে। ক্যাপ্টেনের সন্দেহ হলো। তিনি সহকর্মীদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করলেন কি হচ্ছে সেখানে। এরপর আদেশ দিলেন জাহাজের মুখ ঘুরিয়ে ট্রলারের কাছে যেতে। নৌবাহিনীর জাহাজ দ্রুত এগিয়ে যাচ্ছিল নৌযানগুলোর দিকে, কিন্তু যত কাছে যাচ্ছিল মনে হচ্ছিল বাক্সগুলো ট্রলারে তোলার গতি কমে যাচ্ছে। এক পর্যায়ে দেখা গেল বড় ট্রলার থেকে ছোট ট্রলারে না তুলে বাক্স ফেলা হচ্ছে পানিতে। এসআর আমিন যখন নৌযানগুলো ঘিরে ফেলল ততক্ষণে সব শেষ। 3 ট্রলারে আর কোনো মালপত্রই অবশিষ্ট নেই, সব সাগরে তলিয়ে গেছে। এ ঘটনা 2000 সালের 17 ডিসেম্বরের। 3 ট্রলার থেকে মোট 28 জনকে আটক করা হয়। শুরুতে কেউই ঘটনার বিষয়ে কিছু বলতে চায়নি। পরে জিজ্ঞাসাবাদের মুখে একজন স্বীকার করে বসেন, তার নাম মোহাম্মদ, তিনি পাকিস্তানি নাগরিক। তাকে যখন জিজ্ঞেস করা হয় ট্রলারে কি ছিল, তখন তিনি সোজাসাপটা বলেন অস্ত্র ছিল। নৌবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ভয়ে দ্রুত সাগরে ফেলে দেওয়া হয়েছে। কত অস্ত্র ছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি কেউ। শুধু জানা যায় ট্রলারে 2.5 বাক্স অস্ত্র ছিল। সন্দেহ করা হয় বড় ট্রলারটি বিদেশি মালিকানার হতে পারে এবং পাশে থাকা ছোট ট্রলার দুটি ছিল স্থানীয়। ছোট ট্রলার দুটির নাম ছিল খিজির 1 ও খিজির 2। যাচাই করে দেখা যায় এ দুটির মালিক গহিরার জলিল কোম্পানি। বড় ট্রলারের কাগজপত্রে পাওয়া যায় ইলিয়াস নামের একজনের নাম। গোয়েন্দা সংস্থাগুলো তদন্তে নামে এবং জানতে পারে চট্টগ্রামের একটি হোটেলে ঘটনাটির কয়েকদিন আগে ছিলেন আরশাদ নামের এক ব্যক্তি। তিনিই পাকিস্তানি মোহাম্মদকে দায়িত্ব দিয়েছিলেন বাক্সগুলো আনোয়ারার গহিরা উপকূলে পৌঁছে দেওয়ার। মোহাম্মদের স্বীকারোক্তি থেকে জানা যায় বাক্সগুলো নিরাপদে পৌঁছে দিতে পারলে মোটা অঙ্কের অর্থ দেওয়া হতো। দুটি ছোট ট্রলারের একটিতে ছিল 12 জন, অন্যটিতে 16 জন। বড় ট্রলারের ক্যাপ্টেন ছিলেন গুজরাটি নাগরিক। আরশাদ আগে থেকেই মোহাম্মদকে একটি নির্দিষ্ট সংকেত শিখিয়ে দিয়েছিলেন, যে সংকেতে বাক্স খালাস শুরু হওয়ার কথা ছিল। প্রতিটি বাক্সের ওজন 20 থেকে 25 কেজির মধ্যে। তদন্তের সময় সামনে আসে সাগরে ডুবিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল এলিফ্যান্ট পয়েন্ট থেকে প্রায় 98 নটিক্যাল মাইল দূরে, যেখানে পানির গভীরতা প্রায় 90 মিটার। নৌবাহিনীর শৈবাল জাহাজ চেষ্টা চালালেও কোনো বাক্স উদ্ধার করা সম্ভব হয়নি। ছোট্ট ট্রলার দুটির মাঝি ইউসুফ ও সৈয়দ দাবি করেন তারা নতুন নিয়োগপ্রাপ্ত এবং কাউকে চেনেন না। ফিশারি ঘাটের শফিকে রানী তাদের কাজের ব্যবস্থা করেছিলেন। ট্রলারের অন্য নাবিকদের বক্তব্য একই রকম ছিল। এদের সবাইকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় এবং 7 দিনের রিমান্ডে নেওয়া হয়। যেহেতু কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি, তাই সবাইকে শেষে মুক্তি দেওয়া হয়। পাকিস্তানি মোহাম্মদও কয়েক মাস জেল খেটে মুক্তি পান এবং দেশ ত্যাগ করেন। ঘটনাটি ধীরে ধীরে ভুলে যায় সবাই, আর কোনো অনুসন্ধানও হয় না। এর কয়েক বছর আগে 1996 সালের 24শে মার্চ কক্সবাজারের মহেশখালীর কাছে চৌফলদণ্ডিতে বিশাল অস্ত্র চালান ধরা পড়েছিল। সে সময় কক্সবাজারের পুলিশ সুপার ছিলেন মোহাম্মদ আব্দুল হান্নান। তার ভাষ্য অনুযায়ী ধরা পড়া অস্ত্র ছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার। এসব অস্ত্র তারা কিনেছিল কম্বোডিয়ার খেমার রুজ গেরিলাদের কাছ থেকে। এই অস্ত্র কেনার অর্থ জুগিয়েছিল পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ISI। 2003 সালে আরেকটি বড় অস্ত্র চালান ধরা পড়ে বগুড়ার কাহালুতে। নাগর নদীর পাশে একটি ইটভাটায় একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় চাইনিজ রাইফেলের 1 লাখ গুলি এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন 174 কেজি বিস্ফোরক। পুলিশের বিশেষ শাখা ট্রাক চালককে আটক করলে তিনি জানান চালানটি এসেছিল হবিগঞ্জের চুনারুঘাট এলাকায় টিপরাবস্তি থেকে। অস্ত্রগুলো তোলা হয়েছিল তেলিয়াপাড়া চা বাগান থেকে, যা ছিল তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খানের পরিবারের মালিকানাধীন। তদন্তে বেরিয়ে আসে এ চালান পাঠিয়েছিল ভারতের ত্রিপুরার বিচ্ছিন্নতাবাদী সংগঠন NLFT। এরপর 2004 সালে চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চালান ধরা পড়ে। পরবর্তী তদন্তে বেরিয়ে আসে এই বিশাল অস্ত্র চালানের অর্থায়নও করেছিল ISI, আর অস্ত্র নির্মাতা কোম্পানিকে টাকা পরিশোধ করেছিলেন দুবাইয়ের ARY টিভির মালিক আব্দুল রাজাক ইয়াকুব। সব ঘটনার সারমর্ম বাংলাদেশ উপকূল বরাবরই ছিল আন্তর্জাতিক অস্ত্র চালান চক্রের একটি গুরুত্বপূর্ণ রুট। দক্ষিণ এশিয়ার বিচ্ছিন্নতাবাদী সংগঠন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, আন্তর্জাতিক অস্ত্রবণিক সবাই মিলে দীর্ঘ সময় ধরে এই সমুদ্রপথকে ব্যবহার করেছে। তবে 2000 সালের সাগরে অস্ত্র ফেলে দেওয়ার ঘটনাটি আজও রয়ে গেছে রহস্যের চাদরে ঢাকা, যে রহস্যের সত্যিকারের পরিসমাপ্তি আর কখনোই পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।